আমরা আজকে দেখব যে একটা অল্টারনেটরে আমি যখন কোনো একটা লোড এপ্লাই করছি, অর্থাৎ সেখানে যদি কোনো একটা বাতি, ফ্যান অথবা অন্য কোনো অ্যাপ্লায়েন্স আমি যদি কানেক্ট করি, সেক্ষেত্রে আসলে টোটাল বিহেভিয়ারটা কিরকম হয়? আমরা এর আগে দেখেছি অল্টারনেটরের স্টেটর, রোটর, স্টেটরের যে ওয়াইন্ডিং গুলো সেগুলোর কনস্ট্রাকশন, আ এবং আমরা দেখেছি যে আমাদের যে ইএমএফটা জেনারেট হয় সেটা কিরকম। আমরা আজকে লোডের বিষয়টা, অর্থাৎ লোড যখন আমি দিব তখন তার বিহেভিয়ারটা আমি একটু দেখি। একটা অল্টারনেটর স্টেটরের দিকে আমরা যদি তাকাই, আমরা দেখব যে একটা স্টেটরে আম সাধারণত একটা কয়েল থাকে এবং সেই কয়েলের একটা রেজিস্ট্যান্স থাকে। তো আমি সাধারণভাবে আমি তার যে ইকুইভ্যালেন্ট সার্কিটটা সেটা এভাবে আমি ড্র করতে পারি। এখন একটা অল্টারনেটরে আমরা কি এক্সপেক্ট করব? আমি যদি দেখি এখানে যে একটা অল্টারনেটরের রোটরটা ঘুরে, রোটরটা যখন ঘুরে তখন স্টেটরে রোটরের ফ্লাক্সটা কাট হয় এবং স্টেটরে যখন রোটর ফ্লাক্সটা কাট করে তখন স্টেটরে একটা ইএমএফ ক্রিয়েট হয়। স্টেটরে যখন ইএমএফ ক্রিয়েট হয় এবং আমি যদি স্টেটরের সাথে একটা লোড কানেক্ট করি, তখন ইভেনচুয়ালি যেটা হয় যে স্টেটরের মধ্যে দিয়ে একটা কারেন্ট ফ্লো করে। এই স্টেটর যে কারেন্টটা, সেই স্টেটর কারেন্টটা আবার তার নিজস্ব একটা ফ্লাক্স ক্রিয়েট করে এবং সেই ফ্লাক্সটা রোটরের যে ফ্লাক্সটা আছে সেটার সাথে ইন্টারঅ্যাক্ট করে। এই টোটাল ফেনোমেনাটাকে আমরা বলছি আর্মেচার রিঅ্যাকশন। আমরা ডিসির ক্ষেত্রেও দেখেছি এটা, এবং এটা একটা আম ইলেকট্রিক্যাল মেশিনের বেসিক ডিজাইন। সো আমরা দেখছি যে আমি যখন এই রোটরটাকে ঘোরানোর চেষ্টা করছি, তখন ফ্লাক্সটা কারেন্ট ফ্লো করার মাধ্যমে আমার যে রোটরের ঘূর্ণন সেটাকে বাধাগ্রস্ত করছে, এবং সেই বাধাকে যখন আমি অতিক্রম করতে যাচ্ছি তখন আমার একটা মেকানিক্যাল এনার্জি লাগছে। সেই মেকানিক্যাল এনার্জিটা ইভেনচুয়ালি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে। আমার যদি এই বাধাটা না থাকতো, তাহলে আসলে আমার কোনো মেকানিক্যাল এনার্জি খরচ করতে হতো না। সেখানে কোনো কনভার্সনও আসলে আসতো না। সো দিস ইজ দ্য বেসিক ডিজাইন, যে এটার একটা ফ্লাক্স ক্রিয়েট হবে, সেই ফ্লাক্সটা এসে এটার যে ফ্লাক্সটা সেটাকে বাধাগ্রস্ত করবে। তবে যেটা হয় যে স্টেটরের যে ওয়্যারগুলো থাকে সেখানের সবগুলো ফ্লাক্স আসলে এদিকে আমার রোটরে, এদিকে যদি এয়ার গ্যাপটা হয়, রোটরের এয়ার গ্যাপ ক্রস করতে পারে না। কিছু, কিছু ফ্লাক্স এখানে ফ্লো করতে থাকে। অর্থাৎ এখানে যে ম্যাগনেটিক সার্কিটটা আছে সেই সার্কিটের ভেতর দিয়ে ফ্লো করে। যেটা আসলে আমাদের অরিজিনাল মোটর ডিজাইনের সাথে বা অল্টারনেটর মেশিন ডিজাইনের সাথে পড়ে না। সো এই ফ্লাক্সগুলোকে আমি বলছি লিকেজ ফ্লাক্স। এগুলো আমি এভয়েড করতে পারছি না। এটা এক্সিস্ট করছে, সো আমাদের হিসাবে এগুলো ক্যালকুলেট করতে হবে। সো আমি দেখছি যে আমার এখানকার যে ইকুইভ্যালেন্ট সার্কিট সেখানের একটা পার্ট অবশ্যই থাকবে যেটাকে আমরা বলছি আম লিকেজ রিঅ্যাক্ট্যান্স। অর্থাৎ এই ফ্লাক্সের কারণে এদের নিজেদের যে মিউচুয়াল ইন্ডাকট্যান্স হয় সেটাকে আমরা বলছি লিকেজ রিঅ্যাক্ট্যান্স। তাহলে আমরা দেখছি লোড যখন দিচ্ছি তখন আমার এখানে একটা মিউচুয়াল রিঅ্যাক্ট্যান্সের লিকেজ রিঅ্যাক্ট্যান্সের একটা ব্যাপার আসছে। আমি যখন লোড দেই তখন আসলে কি ঘটে আমি আরেকটু দেখি। আ আমার যখন স্টেটরে কারেন্ট ফ্লো করে, তখন আমি একটু খেয়াল করি, ধরা যাক আমার রোটরটা যখন ঘুরছে তখন ঠিক এই পজিশনটাতে আমার আম রোটরের রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্সটা সবচাইতে বেশি হবে। রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্সটা যদি বেশি হয়, আমি এক্সপেক্ট করব আমার এখানে কারেন্ট ফ্লোটা সবচাইতে বেশি হবে। গিভেন দ্যাট আমার যে লোডটা আছে সেই লোডটা রেজিস্টিভ লোড। যদি রেজিস্টিভ লোড না হয় তাহলে এই রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্সের কারণে যে ইএমএফটা হচ্ছে এবং কারেন্টের মধ্যে একটা ফেজ ডিফারেন্স থাকবে। আমি আসছি সেখানে। ধরে নিচ্ছি আপাতত রেজিস্টিভ লোড। তার মানে আমার ইএমএফটার ম্যাক্সিমাম ভ্যালু এখানে, আমার কারেন্টের ম্যাক্সিমাম ভ্যালুটাও এখানে। কারেন্টের ম্যাক্সিমাম ভ্যালু যদি এখানে হয়, আমরা জানি যে আমাদের ফ্লেমিং ল অনুযায়ী আমার এখানে যদি কারেন্টটা ফ্লো করে ভেতরের দিকে, আমার যে ম্যাগনেটিক ফ্লাক্সটা সেটা এদিক দিয়ে তৈরি হবে। সো আমরা দেখছি যে আমার রোটরের ম্যাগনেটিক ফ্লাক্সটা হচ্ছে এদিকে, বাট আমার এটার কারণে যে আর্মেচার রিঅ্যাকশনটা হচ্ছে সেটার ম্যাগনেটিক ফ্লাক্সটা যেটা ক্রিয়েট হচ্ছে সেটা হচ্ছে এদিকে। সো বেসিক্যালি এটা একটা ক্রস ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট। সো আমার যখন লোডটা রেজিস্টিভ থাকছে তখন আমার যে কম্পোনেন্টটা ক্রিয়েট হচ্ছে ফ্লাক্সের, সেই ফ্লাক্সটা আসলে এটাকে ক্রস ম্যাগনেটাইজ করছে। কিন্তু যখন আমার লোডটা রেজিস্টিভ ছাড়া ইন্ডাকটিভ অথবা ক্যাপাসিটিভ, অর্থাৎ একটা আ নন ওয়ান পাওয়ার ফ্যাক্টর থাকছে, নন ইউনিটি পাওয়ার ফ্যাক্টর থাকছে, তখন আমাদের
ইএমএফটা যখন এখানে ম্যাক্সিমাম হবে, নট নেসেসারিলি কারেন্টটা এখানে ম্যাক্সিমাম হবে। কারেন্টটা হয়তোবা এখানে ম্যাক্সিমাম। কারেন্টটা যদি এখানে ম্যাক্সিমাম হয়, সেক্ষেত্রে আমরা দেখব যে সেটার একটা কম্পোনেন্ট থাকবে এদিকে, আরেকটা কম্পোনেন্ট থাকবে হয়তোবা এদিকে। আমরা দেখতে পারি যে আমার যে অথবা এদিকে হতে পারে। আমি যেটা দেখছি যে একটা কম্পোনেন্ট থাকবে যেটা আমার এই রোটরের যে ফিল্ডটাকে সেটাকে হয় অ্যাসিস্ট করবে অথবা সেটাকে বাধা দিবে। সো এই কম্পোনেন্টগুলোকে আমি বলছি, অর্থাৎ যে কম্পোনেন্টটা বাধা দিচ্ছে বা অ্যাসিস্ট করছে সেটাকে আমি বলছি ইদার ডিম্যাগনেটাইজিং কম্পোনেন্ট, আর উল্টো যেটা আম বাধা বা অ্যাসিস্ট করছে না সেটাকে আমি বলছি ক্রস ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট। তো আমরা যদি দেখি আমাদের রেজিস্টিভে আমার থাকছে অনলি ক্রস ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট, বাট আমার যখন ইন্ডাকটিভ লোড থাকছে তখন আমি একটু পেনটা আনার ট্রাই করি। আমার যখন ইন্ডাকটিভ লোড থাকবে, লেটস সে আমার যখন রেজিস্টিভ লোড যদি থাকে তখন আমার কম্পোনেন্টটা থাকবে শুধু এদিকে, আমার রোটরের ডিরেকশনটা থাকবে এদিকে। আমার যখন ইন্ডাকটিভ কম্পোনেন্ট থাকবে তখন আমার আমি দেখব যে আমার এদিকে একটা কম্পোনেন্ট আছে। সো আমি বেসিক্যালি আমার কারেন্ট এবং আমার ইএমএফ এর ডিরেকশনটা যদি আমি কনসিডার করি, এবং আমার একটা ক্রস ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট আছে, এবং আমি যদি আমার ক্যাপাসিটিভের ক্ষেত্রে খেয়াল করি, আমি দেখব যে আমার একটা অ্যাসিস্টিং ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট আছে এবং ডেফিনিটলি হয়তোবা একটা ক্রস ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট থাকতে পারে। যদি আমি অ্যাবসোলিউটলি আম 0 পাওয়ার ফ্যাক্টর ইউজ করি, অর্থাৎ আমার লোডটা যদি কমপ্লিটলি ক্যাপাসিটিভ অথবা ইন্ডাকটিভ হয়, সেক্ষেত্রে এটা পুরোপুরি অ্যাসিস্ট করবে অথবা পুরোপুরি অপোজ করবে। সো আমি এখানেও দেখতে পারি এই ছবিটাতেও যে আমার এটা যদি আমার রোটর হয়, তাহলে আমার আর্মেচার রিঅ্যাকশনের কারণে আমার আর্মেচার রিঅ্যাকশনের কারণে আমার যে ফ্লাক্সটা হচ্ছে, সেই ফ্লাক্সটা এটা হচ্ছে আমার মেইন ফ্লাক্সটা, যেটা হচ্ছে আমার রোটর ক্রিয়েট করছে নর্থের দিকে সবচাইতে উপরে, সাউথের দিকে উল্টো দিকে। আর্মেচার রিঅ্যাকশনের কারণে যে ফ্লাক্সটা হচ্ছে সেটা হচ্ছে এই ডটেরটা। আমি যদি দেখি ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে এটা ক্রস ম্যাগনেটাইজিং। আমার যখন পাওয়ার ফ্যাক্টর 0 ল্যাগিং হচ্ছে তখন আমি দেখছি এটা উল্টো দিকে কাজ করছে। সো বেসিক্যালি এটা কমপ্লিটলি ডিম্যাগনেটাইজিং। আমার যখন পাওয়ার ফ্যাক্টর লিডিং হচ্ছে তখন এটা অ্যাকচুয়াল যে ফ্লাক্সটা সেটাকে অ্যাসিস্ট করছে। সো এটা একটা অ্যাসিস্টিভ ম্যাগনেটাইজিং, অর্থাৎ ডিম্যাগনেটাইজিং কম্পোনেন্টটা তখন নেগেটিভ হবে। তাহলে আমরা দেখছি যে যখন আমি একটা অল্টারনেটরকে আমি যখন লোড দিচ্ছি, অর্থাৎ সেখানে যখন আমি অ্যাপ্লায়েন্স কানেক্ট করছি, তখন বেসড অন অ্যাপ্লায়েন্সের যে প্রপার্টি, সেটা রেজিস্টিভ অথবা ক্যাপাসিটিভ অথবা ইন্ডাকটিভ যদি হয়, তাহলে আর্মেচারের যে কারেন্টটা ফ্লো করবে এবং সেই কারেন্টের জন্য যে ম্যাগনেটিক ফ্লাক্সটা ক্রিয়েট হবে, সেই ফ্লাক্সটা আমাদের অরিজিনাল রোটর ফ্লাক্সটাকে হয় অ্যাসিস্ট করতে পারে অথবা ক্রস ম্যাগনেটাইজ করতে পারে অথবা ডিম্যাগনেটাইজ করতে পারে। আমরা এই যে একটা আর্মেচার রিঅ্যাকশনের কারণে আমি যে দেখছি যে এখানে ওর যে ফ্লাক্সে একটা চেঞ্জ আসছে, অর্থাৎ টোটাল যে রোটর ফ্লাক্সটা সেটার যে একটা চেঞ্জ আসছে, সেটাকে আমরা আমার যে ইকুইভ্যালেন্ট সার্কিট সেখানে আমরা একটা রিঅ্যাকট্যান্স হিসেবে দেখাতে পারি। সেটাকে আমি বলছি এক্সএল। কেন আমি রিঅ্যাকট্যান্স হিসেবে দেখাতে পারি সেটা একটু চিন্তা করার বিষয় আছে। সো লেটস জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। বাট শর্টে যদি বলি যে আমার অবভিয়াসলি এটার যে আম এটার কারণে যে বাধাটা পাচ্ছি আমি, সেটার মধ্যে একটা 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স আছে। যে কারণে এটাকে আমি রিঅ্যাকট্যান্স হিসেবে কানেক্ট করতে পারছি। বাট দিস ইজ সামথিং টু থিঙ্ক অ্যাবাউট। আচ্ছা, এখন আমি যদি দেখি তাহলে আমার টোটাল ওভারঅল যে ইকুইভ্যালেন্ট সার্কিট, সেখানে আমার একটা রেজিস্ট্যান্স পাচ্ছি। লিকেজ কারেন্টের কারণে আমি একটা আম লিকেজের জন্য এটা পাচ্ছি, একটা রিঅ্যাকট্যান্স পাচ্ছি, এবং আর্মেচার রিঅ্যাকশনের কারণে আমি আরেকটা রিঅ্যাকট্যান্স পাচ্ছি। সো আমি যদি এটার আম আ ফেজের ডায়াগ্রামটা আমি আঁকতে চাই। সো আমার যদি ইউনিটি পাওয়ার ফ্যাক্টর হয়, তাহলে আমরা দেখব যে আমার কারেন্টের ডিরেকশন এবং ভোল্টেজের ডিরেকশন যদি সেম হয়, আমার আম এখানে যে ভোল্টেজটা হচ্ছে সেটা হচ্ছে E0, আমার আউটপুট ভোল্টেজ যেটা সেটা V, আমার কারেন্ট কম্পোনেন্টগুলো, অর্থাৎ আমার যদি যে ড্রপগুলো হচ্ছে সেগুলো যদি আমি এড করি, তাহলে V প্লাস ভেক্টরিক্যালি আমি যদি এড করি V প্লাস IXL প্লাস IXA ইল বি ইকুয়ালস টু E0। আমরা দেখছি যে
আমার E0 টা আমার V এর থেকে বড়। তার মানে হচ্ছে আমার এখানে যে ভোল্টেজটা প্রডিউস হচ্ছে, যে ইএমএফটা প্রডিউস হচ্ছে, এখানে একটা ড্রপ হচ্ছে, ড্রপের পরে এখানে তার একটা পার্ট আমি পাচ্ছি। এখানে যদি 250 ক্রিয়েট হয় ফর এক্সাম্পল, এখানে হয়তোবা আমি 200 পাচ্ছি। বাকিটুকু আমার এখানে রেজিস্ট্যান্সের কারণে অথবা লিকেজ রিঅ্যাক্ট্যান্সের কারণে অথবা আর্মেচার রিঅ্যাকশনের কারণে ড্রপ হচ্ছে ফর এ রেজিস্টিভ লোড। আমরা দেখব যে যদি আমার লোডটা ইন্ডাকটিভ হয়, অর্থাৎ আমার যদি কারেন্টটা ল্যাগিং হয়, তাহলে আমার এই যে চেঞ্জটা, অর্থাৎ E0 এবং V এর মধ্যে যে পার্থক্যটা, এখানে যেটা ছিল E0 এবং V এর মধ্যে যে পার্থক্যটা, সেটা আরও বড় হবে। অর্থাৎ আমার যদি ইন্ডাকটিভ লোড হয়, আমার ভোল্টেজের ড্রপটা আরও বেশি হবে। এই ভোল্টেজের ড্রপটাকে আমরা সাধারণত বলি রেগুলেশন, ভোল্টেজ রেগুলেশন। আমরা একটা আইডিয়াল, অর্থাৎ এখানে আমরা খেয়াল করি যখন কারেন্টটা বাড়বে আমার এই ডিস্টেন্সটা আরও বাড়বে। সো এভরি টাইম আমি লোড কানেক্ট করব, E0 এবং V এর মধ্যে ড্রপটা বাড়বে। সো আমি হয়তো দেখব যে আমার টার্মিনালে আমার Vটা কমে গেছে। অর্থাৎ ধরা যাক আমার ভোল্টেজ ছিল 220 ভোল্ট, টার্মিনাল ভোল্টেজ। অর্থাৎ আমার এখানে ভোল্টেজ ছিল 220 ভোল্ট। কিন্তু আমি যদি লোড ডাবল করি হঠাৎ করে, তাহলে আমার এই ভোল্টেজটা কমে হয়তো 180 হয়ে গেল বা 170 হয়ে গেল। আমার বাতিগুলো ডিম হয়ে জ্বলবে, আমার ফ্যানগুলো আস্তে চলবে। আমরা সেটা আসলে চাই না। সো আমাদের উদ্দেশ্য থাকে অলওয়েজ ভোল্টেজ রেগুলেশন যাতে কম থাকে। কিন্তু আমরা দেখছি যে ইন্ডাকটিভ লোড যদি হয়, আমার E0 এবং V এর মধ্যে গ্যাপটা আরও বড় হচ্ছে। আমার যদি লোডটা ক্যাপাসিটিভ হয়, অর্থাৎ কারেন্টটা যদি লিডিং হয়, তাহলে আমরা দেখছি E0 এবং V এর মধ্যে গ্যাপটা কিন্তু কম থাকে। অর্থাৎ এক্ষেত্রে রেগুলেশন কম থাকে এবং এটা পসিবল যে আমার E0 টা অ্যাকচুয়ালি V এর থেকে ছোট। সো সেক্ষেত্রে আসলে আমি দেখব যে আমার এখানে 200 ক্রিয়েট হচ্ছে এবং আমি আউটপুটে পাচ্ছি আসলে 210 বা 220। থিওরিটিক্যালি এটা পসিবল। সো আমরা দেখতে পাচ্ছি যে অল্টারনেটরকে আমি যখন লোড দিচ্ছি, তখন আমার আউটপুট ভোল্টেজটা আসলে কিভাবে চেঞ্জ হচ্ছে। আমরা এই যে চেঞ্জ ইন আউটপুট ভোল্টেজ, এই আউটপুট ভোল্টেজ নিয়ে আমরা পরের লেকচারটাতে দেখব, যেটাকে আমরা বলছি ভোল্টেজ রেগুলেশন। অর্থাৎ আমাদের উদ্দেশ্য থাকবে একটা ভালো পাওয়ার সিস্টেমে, আমার উদ্দেশ্য থাকবে অবভিয়াসলি যে এই ডিফারেন্সটা, রেগুলেশনটা যাতে করে কম হয় এবং রেগুলেশনটা আসলে একটা অল্টারনেটরের ক্ষেত্রে আমরা কিভাবে মেজার করতে পারি, সেটাও আমরা পরের লেকচারটাতে আমরা দেখব।